আসসালামু আলাইকুম। দেখেন, আজকে আমরা উচ্চতর হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে একটা কি দুইটা প্রশ্ন একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। দেখেন, প্রথম দিন আমরা পড়ছিলাম সুনাম বলতে কি বোঝায়, সুনাম মূল্যায়নের প্রয়োজনীয়তা। ওই প্রথম দিনে আরেকটা প্রশ্ন পড়ছি, মানে এই অধ্যায়ের প্রথম দিন, সুনামের প্রকৃতি কি এবং প্রকারভেদ, এবং সুনাম মূল্যায়নের প্রভাব বিস্তারকারী উপাদান। এই তিনটা প্রশ্ন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আবার বলি, সুনাম কাকে বলে, সুনাম মূল্যায়নের প্রয়োজনীয়তা, সুনামের প্রকৃতি বা বৈশিষ্ট্য কি, এর প্রকারভেদ, সুনাম মূল্যায়নের প্রভাব বিস্তারকারী উপাদান। এই প্রশ্নগুলো আমরা প্রথম ক্লাসে পড়ছি, দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাসে। ঠিক আছে, আজকে আমরা পড়ব একটা প্রশ্ন পড়বো, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব যতদূর সম্ভব। আমি নিজে আপনাদের বোঝানোর, সেটা হচ্ছে সুনাম মূল্যায়নের পদ্ধতি অনেকগুলো পদ্ধতি আছে। এই অনেকগুলো পদ্ধতি বিবরণ এই প্রণালী আমাদের আছে, কাদের জন্য এটি না পদ্ধতি আছে মনে করেন পাঁচটা, যে কোনো পদ্ধতি দিতে পারে জন্য। তো সেই হিসাবে পাঁচটা পদ্ধতি সম্পর্কে আমাদের মোটামুটি সংক্ষিপ্ত ধারণা রাখা উচিত। ঠিক আছে, পাঁচটা রাশেদ ভাই, আমাদের এই পাঁচটা পদ্ধতির বিবরণ আছে 5 না 10 পৃষ্ঠায়। এখন পৃষ্ঠা থেকে আমি পাঁচটা পদ্ধতি, মানে সুনামূল পদ্ধতি পাঁচটাকে আমি একটায় নিয়ে আসি। ঠিক আছে, তা আমরা সংক্ষিপ্তভাবে 10টা পৃষ্ঠা যদি একটা পৃষ্ঠা থেকে সংক্ষিপ্তভাবে আমরা লিখি, তাহলে প্রশ্ন হয়ে যাবে, কারণ 10 পৃষ্ঠা তো আমরা ওই লিখতে পারবো। ঠিক আছে, একটা বিষয়, সুনাম মূল্যায়নের পদ্ধতি নবম ব্যাচের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, আর যদি যে কোনো একটা পদ্ধতি আসে, তাহলে আমাদের তো লিখতে হবে, তখন আমরা কি করব? তখন আমরা একটু বেশি বেশি পড়তে হবে। তা এর মধ্যে একটা পদ্ধতি বেশি ইম্পর্টেন্ট, আমরা শুধুমাত্র সেই পদ্ধতিটা ডিটেলস পড়বো। আর যদি আপনারা বলেন, তাহলে ওই সুনাম মূল্যায়নের পদ্ধতিগুলো ইম্পর্টেন্ট না থাকা সত্ত্বেও অষ্টম ব্যাচে যারা আছেন তারা আমরা একটু পড়বো পুরোটা। ঠিক আছে, মানে সংক্ষিপ্ত প্যারাগ্রাফটা বুঝতে গেলে আপনাকে একটু গাণিতিক ব্যাখ্যায় যেতে হবে, তা না হলে আপনি ভালোভাবে বুঝবেন না। আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন? আমি নোটে দেখাইলে বোধহয় ভালো হবে, না আমি নোটে দেখাই। এই দেখেন, সুনাম মূল্যায়নের পদ্ধতিগুলো বর্ণনা করুন। এখানে পদ্ধতি আছে কয়টা? 5টা। ঠিক আছে, বইতে কিন্তু 10 পৃষ্ঠা মিলে এই 5টা পদ্ধতি, তাহলে আমরা ছোট করে আনছি। এখন এই ছোট কথাগুলো বুঝতে গেলে আমাদের অনেক বড় গাণিতিক ব্যাখ্যায় যাওয়া লাগতে পারে, তা না হলে হয়তো আমরা ভালো করে বুঝবো না, আমাদের মুখস্থ করা লাগবে। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে আমাদের অষ্টম ব্যাচে যারা আছি আমরা, তাদের জন্য এই প্রশ্নটা, এই ঘ নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ডিটেলস ব্যাখ্যা আসতে পারে। আর নবম ব্যাচের জন্য এই পুরো প্রশ্নটাই ইম্পর্টেন্ট। এখন আমি প্রশ্নটা একটু পড়া শুরু করি, দেখেন কতটা সহজে বোঝার চেষ্টা করব আমরা। দেখেন, সুনাম একটি অদৃশ্য অথচ মূল্যবান সম্পদ, যা প্রতিষ্ঠানের অতিরিক্ত আয়ের উৎস হিসেবে বিবেচিত হয়। এটি সরাসরি দেখা বা পরিমাপ করা না গেলেও বিভিন্ন হিসাব নিকাশের মাধ্যমে এর আর্থিক মূল্য নির্ধারণ করা যায়। ব্যবসায়িক লেনদেন, একত্রীকরণ, অংশীদার পরিবর্তন বা প্রতিষ্ঠানের ক্রয় বিক্রয় প্রভৃতি ক্ষেত্রে সুনামের নির্ভরযোগ্য মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা সুনাম মূল্যায়নের ভূমিকাটা আমরা পড়লাম। এবার আমরা পদ্ধতিগুলোর বিবরণ পড়ব। দেখেন, প্রথম যে পদ্ধতিটা, সেটার কোনো গাণিতিক ব্যাখ্যা আমাদের লাগবে না, সালিসি ব্যবস্থা পদ্ধতি। এটা কি একটু দেখি। এই পদ্ধতিতে ক্রেতা এবং বিক্রেতার পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বা উভয় পক্ষের মনোনীত তৃতীয় পক্ষ কর্তৃক সুনামের মূল্যায়ন করা হয়। এটা বলতে পারেন, মুখে মুখে বলে দিল তৃতীয় পক্ষ যে না, এই সুনাম আছে, এই কারণে সুনাম আছে। ঠিক আছে, এতে প্রতিষ্ঠানটির অতীত আয় ক্ষমতা বা বাজারে সুনামের উপর ভিত্তি করে একটি আনুমানিক মূল্য নির্ধারণ করে। অতীত মানে গতকাল পর্যন্ত যে সুনাম ছিল, বাজারের যে সুনাম ছিল, আয় ক্ষমতা ছিল প্রতিষ্ঠানের, বা প্রতিষ্ঠানের পণ্যের যে বিক্রি টিক্রি, যা মোটামুটি যে সুনামটা, সেইটা আনুমানিক মূল্য একটা নির্ধারণ করে দেয় তৃতীয় পক্ষ অথবা উভয় পক্ষ সম্মতির ভিত্তিতে। আর এই সিদ্ধান্তটাই যদি কার্যকর হয়, তাহলে এটা হচ্ছে সালিসি পদ্ধতি। ঠিক আছে, এতে নির্ভুলতা কম থাকে, সেই কথা বলা হয়েছে এখানে, যে নির্ভুল মানে নির্ভুল থাকে না, নির্ভুল হয় না, যেহেতু কোনো গাণিতিক ফর্মুলা এখানে ব্যবহার করা হয় নাই। আপনার 1 নম্বরটা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা যদি
2 নম্বরটা দেখি, দেখেন ভবিষ্যতের প্রত্যাশিত নিট মুনাফা পদ্ধতি। ভবিষ্যতের প্রত্যাশিত মানে কি, ভবিষ্যতে কি চাই, নিট মুনাফা পদ্ধতি। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, ভবিষ্যতে যেটা প্রত্যাশা করতেছেন সেটার নিট মুনাফা পদ্ধতি। এখন নিট মুনাফাটা কি? নিট মুনাফা আমরা জানি যে ব্যবসা প্রতিষ্ঠানের যে নির্দিষ্ট একটা সময়ে, ধরেন আপনি 1 বছর, ঠিক আছে, এই সময়ের মধ্যে আপনার যে মোট আয়, সেই আয় থেকে আপনি যে খরচটা বা ব্যয়টা আছে, দায় দেনাটা আছে, সে মানে যে খরচটা ধরেন সেটা আপনি বাদ দিলেন, বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটাকে কিন্তু আমরা নিট মুনাফা বলি। ঠিক আছে, অর্থাৎ মোট যে আপনার ইনকাম, মোট যে রেভিনিউ, মোট যে রাজস্ব, সেটা থেকে আপনি সকল প্রকার ব্যয়, অপারেশনাল, নন অপারেশনাল অথবা ট্যাক্স, ইন্টারেস্ট সহ যা যা কিছু আছে যেগুলো আপনাকে দিয়ে দিতে হবে লাভ থেকে, সেগুলো আপনি বাদ দিলেন, বাদ দিলে যেটা থাকলো সেটা হচ্ছে নিট মুনাফা। তাহলে এখানে কি বলছে, ভবিষ্যতের প্রত্যাশিত নিট মুনাফা পদ্ধতি, ভবিষ্যতে আপনি নিট কি মুনাফা করতে চান সেই পদ্ধতিটাই হচ্ছে মুনাফা মূল্যায়নের আর একটা পদ্ধতি। আমরা এটা যদি একটু দেখি, এই পদ্ধতিতে ভবিষ্যতে প্রতিষ্ঠান যে নিট মুনাফা অর্জন করতে পারে, আপনি যদি সহজে আমার এই প্যারাগ্রাফটা বুঝে ফেলতে পারেন তাহলে বিস্তারিত ব্যাখ্যায় আপনি যাবেন না। কারণ বিস্তারিত ব্যাখ্যায় গেলে আপনার অনেক প্রশ্ন পড়া লাগবে, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ লাগবে, তখন কিন্তু পরীক্ষা প্রস্তুতি আপনি শর্টকাট ওয়েতে নিতে পারবেন না। আগে বুঝি, যদি না বুঝি তাহলে আমরা বিস্তারিত ব্যাখ্যায় যাবো ইনশাল্লাহ। এই পদ্ধতিতে ভবিষ্যতে প্রতিষ্ঠান যে নিট মুনাফা অর্জন করতে পারে, ভবিষ্যতে আপনি কিন্তু জানেন না, ধারণা করলেন যেটা পারে তা স্বাভাবিক মুনাফার হারে, ভালো করে বুঝেন, স্বাভাবিক যে মুনাফার হারটা, সেই হারে আপনি ভবিষ্যতে যেটা অর্জন করতে পারেন সেটাকে আপনি মূলধনে রূপান্তর করে দিলেন। রূপান্তর করে তার তুলনায় প্রতিষ্ঠানের যে প্রকৃত মূলধন, আপনি ভালো করে বুঝেন, আবার ভবিষ্যতে পাশাপাশি মুখস্থ করে ফেলান প্যারাগ্রাফটা। এই পদ্ধতিতে ভবিষ্যতে প্রতিষ্ঠান যে নিট মুনাফা অর্জন করতে পারে তা স্বাভাবিক মুনাফার হারে মূলধনে রূপান্তর করবেন। ওই যে ভবিষ্যতে নিট মুনাফা যেটা অর্জন করতে পারেন সেটাকে স্বাভাবিক মুনাফার হারে, মুনাফার হার কত আপনার এখন, কত পার্সেন্ট মুনাফা হয়েছে, 10%, 5%, স্বাভাবিক যে মুনাফার হারটা আপনার প্রতিষ্ঠান যে নিট মুনাফা অর্জন করতে পারে সেটাকে করার পরে এই যে যেটা পাইলেন আপনি, এইটার তুলনায় প্রতিষ্ঠানের প্রকৃত যে মূলধন, প্রকৃত একটা মূলধন আছে না, সেটার যে পার্থক্য সেটাকে আপনি সুনাম হিসেবে ধরবেন। ক্লিয়ার? খ নাম্বারটা কি ক্লিয়ার? আমি প্যারাগ্রাফটা কি বোঝাইতে সক্ষম হয়েছি? বলেন। তা বিস্তারিত ব্যাখ্যা কি যাব? গেলে কিন্তু অনেক সময় লাগবে, মোটামুটি আমরা অষ্টম ব্যাচে যারা আছি তাদের জন্য বোধহয় এই প্রশ্নটা আসবে না। আচ্ছা গেল। এবার দেখেন, যদি যদি যেতে বিস্তারিত ব্যাখ্যায় যদি যেতে চাই তাহলে যেতে পারি, আপনারা রেসপন্স করতেছেন না। আচ্ছা এবার গ নাম্বারে চলে যাই, দেখেন বিস্তারিত ভাই ব্যাখ্যায় যাবো এগুলো না। এগুলো আরো ক্লিয়ার না করলে পরবর্তীতে সুনামের অঙ্ক করতে অসুবিধা হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, অঙ্ক করতে অসুবিধা হবে, কিন্তু আমরা অঙ্কতে যখন যাব তখন আবার এই অঙ্কতে যেটা লাগবে সেটা আমরা আবার একটু ক্লিয়ার ভাবে ব্যাখ্যা করবো। হ্যাঁ, তা আপনি খারাপ বলেন নাই। ঠিক আছে, তাহলে খ নাম্বারে যাই। আচ্ছা খ নাম্বারটা তো এখানে এখানে নাই, আমি খ নাম্বারের ব্যাখ্যাটা আমি আপনাদের একটু বুঝাই। দেখেন, ভবিষ্যতের প্রত্যাশিত যে নিট মুনাফা পদ্ধতি, ঠিক আছে, এইটা আপনাকে একটু চেষ্টা করি বোঝানোর। দেখেন, আচ্ছা ভালো করে শুনেন, এই যে নিট মুনাফা পদ্ধতি, ভবিষ্যতের প্রত্যাশিত নিট যে মুনাফা পদ্ধতি, এটার ক্ষেত্রে আপনাকে ভবিষ্যতে প্রতিষ্ঠান অর্জন করতে পারে এরকম সম্ভাব্য যে নিট মুনাফা আপনি ধরলেন, ঠিক আছে, সেটাকে ভিত্তি ধরে আপনি সুনামের মূল্যায়ন করবেন, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, এখন প্রত্যাশিত নিট যে মুনাফা সেটাকে স্বাভাবিক মুনাফার হারে, স্বাভাবিক মুনাফা কত, স্বাভাবিক মুনাফা যদি আপনি 10% ধরেন বা 12% ধরেন, তাহলে সেই 12%-এর হারে আপনার যে ভবিষ্যতের প্রত্যাশিত যে নিট মুনাফাটা, সেটা ধরেন 6 লক্ষ, 5 লক্ষ, যা কিছু ধরলেন, স্বাভাবিক মুনাফার হারে আপনি সেটাকে মূলধন বানাই ফেললেন। ঠিক আছে, বুঝতে পারছেন? মনে করেন আপনি 6 লক্ষ ধরলেন, 6 লক্ষকে আপনি স্বাভাবিক মুনাফার হার ধরলেন কত পার্সেন্ট, 12%, তাহলে 12%, 6 লক্ষের 12% কত, সেটা ধরে আপনি প্রকৃত যে মূলধন সেটা আপনি বের করে ফেললেন। ঠিক আছে, আমার যে প্যারাগ্রাফ স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওই প্যারাগ্রাফের বাক্যর সাথে মিলান আমার কথাগুলো। আচ্ছা, এরপরে ওই যে যে আপনি মূলধনটা যেটা পাইলেন, নিট মুনাফাকে স্বাভাবিক মুনাফার হারে যে মূলধন বানাইলেন, ভবিষ্যতের নিট মুনাফাকে, কাল্পনিক মুনাফাটাকে, সেই মূলধন থেকে প্রকৃত যে মূলধন আপনার প্রতিষ্ঠানে আছে সেটাকে বিয়োগ করলেন, বিয়োগ করে যে পার্থক্যটা হবে সেটাই কিন্তু আমরা আজকে বার করব। এখন দেখেন,
আর এটা সূত্র কি, এই পদ্ধতিতে সুনাম নির্ণয়ের সূত্রটা কি অলরেডি বুঝতে পারছেন। সূত্রটা হচ্ছে এরকম, সুনাম আপনি ভবিষ্যতে প্রত্যাশিত নিট মুনাফাকে 100 দিয়ে গুণ করলেন, গুণ করার পরে স্বাভাবিক মুনাফার হার যেটা ধরলেন সেটা দিয়ে ভাগ করলেন, ভাগ করার পরে যেটা পাইলেন সেটাকে প্রকৃত মূলধন দিয়ে বিয়োগ করলেন। আমার যে প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছেন, আমি যে সূত্রটা ব্যাখ্যা করলাম সেটার সাথে কি কথার মিল আছে? তো যাদের সামনে বই আছে তারা বই দেখেন। বুঝতে পারছেন কথাটা? আচ্ছা, আমি আপনাদের সুবিধার্থে এখানে একটা সূত্র সাবমিট করলাম পেস্ট করে, দেখেন তো সূত্রটা ওই খ নম্বরের কথার সাথে মেলে কিনা। বুঝতেছেন না বোধহয় কেউ? এখানে সুনাম বের করবেন আপনি ভবিষ্যতের প্রত্যাশিত নিট মুনাফা গুণ 100 ভাগ স্বাভাবিক মুনাফার হার, এর থেকে আপনি প্রকৃত মূলধনটাকে বিয়োগ দিবেন, তাইলে আপনার সুনামটা বেরোবে। ভবিষ্যতের প্রত্যাশিত নিট মুনাফা পদ্ধতি হচ্ছে এটা। ঠিক আছে, এখন গাণিতিক ব্যাখ্যা করতে গেলে খাতা কলম নিয়ে বসতে হবে। আমি গাণিতিক ব্যাখ্যাটা মুখে মুখে যদি একটু দেখাই, দেখেন যেটা বললাম 6 লক্ষ টাকা, এটা যদি আপনার ভবিষ্যতের প্রত্যাশা করেন যে আপনি এই মুনাফাটা অর্জন করবেন, আর আপনার প্রতিষ্ঠানের স্বাভাবিক মুনাফার একটা হার আছে সেটা ধরেন আপনি 12%, তাহলে প্রকৃত মূলধনটা, আর প্রকৃত নিযুক্ত একটা মূলধন আপনার আছে মনে করেন 40 লক্ষ বা 45 লক্ষ টাকা ধরেন। ঠিক আছে, তাহলে আপনি, আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে দেখালে বোধহয় বুঝতে পারতেন, আমি দেখাবো, একটু অপেক্ষা করেন। আচ্ছা, এবার কি দেখা যাচ্ছে? দেখেন এটা দেখাইলে আপনারা ভালো বুঝবেন। দেখেন, ভবিষ্যতের প্রত্যাশিত নিট মুনাফা যদি 6 লক্ষ টাকা হয়, স্বাভাবিক মুনাফার হার যদি 12% হয়, এবং আপনার প্রতিষ্ঠানের নিযুক্ত আপনার প্রতিষ্ঠানের যে মূলধন, একবারে অরিজিনাল যে মূলধন সেটা যদি হয় 45 লক্ষ টাকা, তাহলে আপনাকে প্রথমে কি বের করতে হবে বলেন তো? ভবিষ্যতের প্রত্যাশিত নিট মুনাফাকে স্বাভাবিক মুনাফার হারে আপনি রূপান্তর করবেন। কিভাবে রূপান্তর করবেন? 100 দিয়ে গুণ দিয়ে 12 দিয়ে ভাগ দিবেন। 12টা কি? 12টা হচ্ছে স্বাভাবিক মুনাফার হার। শতকরা হার বের করার জন্য 100 দিয়ে গুণ দিলেন, 12টা স্বাভাবিক মুনাফার হার, তাহলে কত টাকা বেরোলো? 50 লক্ষ টাকা। বুঝতে পারতেছেন? আচ্ছা, এরপরে দ্বিতীয় স্টেপে আপনি কি করবেন? আমরা কি বলছিলাম দ্বিতীয় স্টেপে? দেখেন, এই যে 50 লক্ষ টাকা যে বের করছেন, এই যে এতটুকু করে, এই 50 লক্ষ থেকে আপনি প্রকৃত মূলধনটা কত ছিল? 45 লক্ষ টাকা ছিল না? 50 লক্ষ থেকে 45 লক্ষ টাকা বাদ দিবেন, তাহলে 5 লক্ষ টাকা বেরোবে আপনার মুনাফা। এই 5 লক্ষ টাকাই হলো প্রতিষ্ঠানের সুনাম বা গুডউইল। এই পদ্ধতির নাম কি? ভবিষ্যতের প্রত্যাশিত নিট মুনাফা পদ্ধতি। কে কে বুঝতে পারেন নাই বলেন, তাহলে আবার পড়বো, আবার পড়লে লস নাই, মুখস্থ হয়ে যাবে, শেখা হয়ে যাবে। রাশেদ ভাই বুঝতে পারেন নাই? আমি কিছুটা বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাহলে আমি আচ্ছা, আর মুজাহিদ ভাই? ভাই আমি বুঝতে মুজাহিদ ভাই, পারছি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আবার দেখাই, দেখেন এটা আমাদের যদি মুনাফা মুনাফা নির্ণয়ের পদ্ধতিগুলো আমাদের আসবে না, কিন্তু যে কোনো একটা পদ্ধতি আসলে আমাদের কিন্তু লিখতে হবে এই প্রশ্নটা। এই জন্য আমাদের পৃথক পৃথক ভাবে এগুলো পড়া উচিত যারা ভালো রেজাল্ট করতে চান। ঠিক আছে, ভবিষ্যতের প্রত্যাশিত নিট মুনাফা পদ্ধতি আসলে আমাদের সূত্রটা হচ্ছে এইটা। এখানে আমরা ধরবো যে আমাদের ভবিষ্যতের প্রত্যাশিত নিট মুনাফা, আমরা যেটা চাই 6 লক্ষ টাকা ধরলাম, বা যে কোনো 5 লক্ষ ধরলেন, 10 লক্ষ ধরলেন, যেটা ধরলেন। ধরার পরে আপনি স্বাভাবিক মুনাফার হার, আপনার প্রতিষ্ঠানের স্বাভাবিক মুনাফার হার আপনি ধরে নিলেন 12%, আর আপনার প্রতিষ্ঠানে ইনভেস্ট করা আছে 45 লক্ষ টাকা। এখন এই তিনটা যেটা আপনি ধরলেন, এই তিনটা থেকে আপনি আপনার এই সূত্রের প্রথম অংশটা বের করলেন। কিভাবে বের করলেন? দেখেন, টোটাল 6 লক্ষ থেকে 100 গুণ দিয়ে 12 দিয়ে ভাগ দিয়ে আপনি 50 লক্ষ টাকা বের করলেন। এটা কি? প্রত্যাশিত নিট মুনাফার স্বাভাবিক মুনাফার হারে মূলধন বের করে ফেললেন। করার পরে
আপনি আপনার প্রতিষ্ঠানে যে নিযুক্ত মূলধন আছে সেটা আছে 45 লক্ষ টাকা, এটা কিন্তু আগেই বলছি। সেই 45 লক্ষ থেকে এই 50 লক্ষকে বাদ দিলেন, বাদ দিলে একবারে ইজি ফর্মুলা। ঠিক আছে, তাহলে প্রতিষ্ঠানের প্রত্যক্ষ নিট মুনাফা পদ্ধতি দেখেন এইভাবে আমি এই বইতে বড় করে আছে, বইতে কিভাবে আছে দেখেন, এটাকে এভাবে লিখছে, এভাবে পরীক্ষা আসলে ইনশাল্লাহ এটা লিখবো। ঠিক আছে, আচ্ছা এবার মূল প্রশ্নে চলে যাই। আচ্ছা তাহলে 1 আর 2 গেল, ক খ গেল, এবার গ নাম্বারটা দেখি। দেখেন অতীত বর্ষ গুণন পদ্ধতি। আমরা বর্ষ বলে বুঝতে পারলাম, বর্ষ মানে 1 বছর 2 বছর 3 বছর। এটা বর্ষ গুণন পদ্ধতি মানে হচ্ছে আপনি আপনার অতীত গড় মুনাফাকে, পূর্বে যে গড় মুনাফাটা করছিলেন বিগত 5 বছরে, বিগত 10 বছরে, ঠিক আছে, সেই গড় মুনাফাকে আপনি বর্ষ দিয়ে মানে 3 বছর 2 বছর দিয়ে গুণ করলেন। এটাই হচ্ছে অতীত গড় মুনাফার বর্ষ গুণন পদ্ধতি। ঠিক আছে, এবার আমরা পড়ি। দেখেন বিগত কয়েক বছরের গড় মুনাফাকে, ভালো করে আগে মূল প্যারাগ্রাফটা বোঝেন। বিগত কয়েক বছরের গড় মুনাফাকে এক বা একাধিক বছরের সংখ্যা দ্বারা গুণ করলে সুনাম বের হয়ে যাবে, একবার ইজি কথা। ঠিক আছে, কেউ যদি এই প্রশ্নটা কোনো প্রকার গাণিতিক ব্যাখ্যা ছাড়া লিখতে চান তাহলে তার জন্য এই কথাগুলো কিন্তু খুব ইজি করে দেওয়া। বিগত কয়েক বছরের গড় মুনাফাকে, বিগত 5 বছরের ধরে যে গড় মুনাফাটা করতেছেন সেটার যে 5 দিয়ে ভাগ করে যে গড় মুনাফা পাইছেন সেটাকে আপনি 1 2 3 দিয়ে গুণ করলেন, যেটা পেলেন সেটাই হচ্ছে আপনার এই পদ্ধতিতে সুনাম মূল্যায়ন, সুনাম বের করা। সাধারণত এই পদ্ধতিটি সহজ এবং বহুল ব্যবহৃত, তবে অস্বাভাবিক বছরগুলো বাদ দিয়ে গড় নির্ণয় করাটা গুরুত্বপূর্ণ। অস্বাভাবিক বছর মানে কি, খুব কম লাভ হয়েছে, মুনাফা খুব কম হয়েছে, মানে এই বছরগুলো দিলে আসলে গড়টা একবারে ভেঙে পড়ে। গড় হিসাবটা মনে করেন কারো বয়স 10, কারো 15, কারো 12, কারো 13, এখন ওর ভিতরে একজন আছে বয়স 3। এখন তার যদি আপনি গড়ের মধ্যে ধরেন তাহলে তো ও ওই 3 তো ওর ও অন্যান্য বয়সের যে একটা রেঞ্জ মনে করেন 10-এর মধ্যে থাকবে, সেটাকেও ধস নামাবে। এই জন্য অস্বাভাবিক বছরগুলোকে আপনি বাদ দিবেন, সে কথা বলা হয়েছে এখানে। তাহলে অতীত গড় মুনাফার বর্ষ গুণন পদ্ধতিটা কি, এই পদ্ধতিটা কি, তাহলে এটা একটু গাণিতিক ব্যাখ্যাটা আমি একটু যাচ্ছি। আপনারা আমার কথাটা কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে আমি পারছি। কিন্তু আমার মতন করে বুঝতে পারতেছি, আর আপনারা না বুঝলে কিন্তু তাহলে আমার এই কথা বলার কোনো মানে হয় না। আমার মতন করে আমি বুঝতে পারছি, আমার মতন করে আমি নোট সাজাইছি, ঠিক আছে, এবং এটা আমি মনে করতেছি আপনাদের জন্য ভালো হবে। এখন আমি তাহলে ওই ব্যাখ্যায় যাবো, আপনার বোধহয় একটু বুঝতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা এবার যাচ্ছি। দেখেন আমি ওই যে পরিসংখ্যান একটা ব্যাখ্যা অংশ তৈরি করেছিলাম, আপনাদের মনে আছে? আপনারা বোধহয় অনেকে নিছেন বা অনেকে নেন নাই। ব্যবসায় পরিসংখ্যানে এই উচ্চতর হিসাব বিজ্ঞানের একটা ব্যাখ্যাংশ তৈরি করতেছি। মানে এইটা তৈরি করতে গিয়ে আমি আমার দেখতেছি যে না, আমার পড়াটা আরো ভালো হচ্ছে, আমি সহজে বুঝতেছি, কারণ ব্যাখ্যাংশ ছাড়া বোঝা যায় না গাণিতিক বিষয়গুলো। আচ্ছা এবার দেখেন অতীত গড় মুনাফার বর্ষ গুণন পদ্ধতি। আমরা এতটুকুর মধ্যে একটু বোঝার চেষ্টা করবো, এটা ভালো করে বুঝেন। দেখেন অতীত গড় মুনাফার বর্ষ গুণন পদ্ধতি হলো ব্যবসায়ের সুনাম হিসাব করার একটি প্রচলিত এবং সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে দেখা যাচ্ছে স্ক্রিনে, দেখা যাচ্ছে না ভাই, তা বলেন না অন্ধকার। কেন ভাই? কেউ কেউ কোন চার পাঁচজন আছেন, কেউ তো বলেন না। অন্ধকার আচ্ছা এই ভাই। দেখেন, এই যে দেখেন অন্ধ, আমি একটা স্ক্রিনশট বাদ দিচ্ছি, তার একটা আসে নাই আর কি। একটু যদি আপনারা একটু বলেন, রেসপন্স দেন, ঠিক আছে, তাহলে বোধহয় একবারে ইজি ফর্মুলায় সহজ ভাবে সংক্ষিপ্ত ভাই ভাবে বোধহয় আমরা পরীক্ষা প্রস্তুতি নিতে ভাই পারবো ভালোভাবে। আমি আমি মনে কর, হ্যালো, ইয়া ভাই, হ্যাঁ আলামিন ভাই, আমি কোনো হ্যাঁ, ইয়া দিতে পারবো না, কারণ হচ্ছে আমি রাস্তায় যাচ্ছি আর ক্লাস করতেছি। রাস্তায় গাড়িতে যাচ্ছি আর ক্লাস করতেছি পকেটে আচ্ছা আচ্ছা মোবাইল আচ্ছা, দিয়া। বুঝতে পারছি, ঠিক আছে ঠিক আছে, সরি আপনি দিতে পারবেন না, ঠিক আছে। আর হচ্ছে একটু শোনার চেষ্টা করেন, আর পরবর্তীতে ভিডিওটা যদি স্ক্রিনে দেখেন তাহলে আপনি স্ক্রিনে যা বলছি ওই স্ক্রিনে দেখলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আপনি পরবর্তী ভিডিওটা দেখবেন আশা করি। তাহলে দেখেন অতীত গড় মুনাফার বর্ষ গুণন পদ্ধতিটা কি করি। এটা সুনাম মূল্যায়নের আর একটা প্রচলিত এবং সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো প্রতিষ্ঠানের বিগত বছরের, দেখেন ভালো করে বুঝেন, এই পদ্ধতিতে কোনো প্রতিষ্ঠানের বিগত কয়েক বছরের গড় মুনাফাকে, ভালো করে বুঝেন, গড় মুনাফাকে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করে প্রতিষ্ঠানের সুনাম বের করে ফেলবেন, একবারই সহজ কথা। কোন প্রতিষ্ঠানের বিগত কয়েক বছরের গড় নিট মুনাফাকে ব্যবসায়ের সুনাম মূল্য হিসেবে ওই হিসাবের জন্য একটি নির্দিষ্ট বছর দ্বারা গুণ করার পদ্ধতিকেই এই পদ্ধতি বলা হয়। ঠিক আছে। বুঝতে পারছি ভাই, এটা এটা সহজ। ওয়ালাইকুম আসসালাম।
আলামিন ভাই, কিছুই তো শুনতে পাইতেছি না, কথা কি বলতেছেন না? হ্যাঁ ভাই, একটু একটু আমি লাইনে থাকেন, 10 সেকেন্ড, 10 সেকেন্ড, একটা কল আসছে। আচ্ছা ঠিক আছে, দেখেন, অতীত গড় মুনাফার বর্ষ গুণন পদ্ধতি, এটার এক্সাম্পলটা দেখলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। মুনাফা যদি হয় প্রথম বছরে 40, 50, 60, 50 ধরলেন, এখন গড় মুনাফা বের করতে ওইগুলোর যোগ দিয়ে 4 দিয়ে ভাগ দিলেন, গড় মুনাফা বের হয়ে গেল। এখন ধরলেন বর্ষ গুণন 3, 3 দিয়ে আপনি গুণ দিলেন ওই 50,000 কে। বলেন এটা কে কে বুঝেন নাই? আবার দেখাই, এটা যদি পৃথক ভাবে আসে, পারবো না? পারা যাবে ভাই। স্ক্রিনে দেখেন, সবাই দেখেন, পারবো? আচ্ছা, পারা যাবে? সবাই দেখছেন? জি ভাই, দেখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল না? এবার তাহলে আমি স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে ভাই, স্ক্রিন ব্ল্যাক। আচ্ছা, এবার তাহলে আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমি নতুন এসে যাচ্ছি তো এই জন্য। দেখা যায় না? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাই। আচ্ছা ঠিক আছে, আমি এখানে সূত্রটা কেটে দিলাম, নোটে এই সূত্রটা ছিল না, এখানে কোনো সূত্র টুত্র রাখবো না, ঠিক আছে? এই প্রশ্নটা সহজভাবে যারা সূত্র মূত্র বুঝবেন না, সুনাম মূল্যায়নের পদ্ধতি বর্ণনাকরণ আসলে এটা যাতে কোনো প্রকার সূত্র ছাড়া জাস্ট কথা দিয়ে লেখা যায়, এই জন্য এখান থেকে আমি কোনো সূত্র কিন্তু রাখি নাই। তাহলে আমরা ক, খ, গ এই তিনটা কিন্তু ভালোভাবে বুঝলাম, লিখতে পারবো। এবার ঘ নাম্বারটা দেখি, দেখেন, অতি মুনাফা ভিত্তিক পদ্ধতি, সুপার প্রফিট মেথড, সুনাম মূল্যায়নের অতি মুনাফা ভিত্তিক পদ্ধতি। আচ্ছা, আমি একটু স্ক্রিনে একটু ঝামেলা করতেছে, আমি একটু কেটে কুটে দিয়ে পরে আবার আসি। থাকেন লাইনে, একটু কষ্ট দিচ্ছি আপনাদের। ভাই শুনতে পারতেছি না তো। ভাই আর শুনতে পারতেছি না আলামিন ভাই। আলামিন ভাই, শুনতে পাইতেছি না কিছু। হ্যাঁ, আমি একটু লিভ দিয়েছিলাম, আবার আসলাম, দেখেন। আচ্ছা দেখেন, এবার আমরা অতি মুনাফা ভিত্তিক পদ্ধতিটা পড়বো।
বুঝতে পারছেন? দেখেন সুপার প্রফিটটা কি। প্রথমে প্রকৃত গড় মুনাফা এবং স্বাভাবিক মুনাফার মধ্যে পার্থক্য নির্ণয় করে অতি মুনাফা নির্ণয় করা হয়। এখন অতি মুনাফাটা কি? অতি মুনাফা বলতে আমরা তো আগেই পড়ছি, আগে বলছি যে স্বাভাবিকভাবে যে মুনাফাটা আপনার হওয়ার কথা তার তুলনায় বেশি যদি হয় তাহলে সেটা হচ্ছে অতি মুনাফা। ঠিক আছে? এখন প্রকৃত যে গড় মুনাফাটা আপনার মানে কয়েক বছর ধরে হচ্ছে এবং স্বাভাবিক যে মুনাফাটা হয়, প্রকৃত গড় মুনাফা এবং স্বাভাবিক মুনাফার মধ্যে যে পার্থক্য সেটা দিয়ে আপনি অতি মুনাফা নির্ধারণ করা যায়। এরপর ওই অতি মুনাফাকে একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করে সুনামের পরিমাণ হিসাব করা হয়। এটি তুলনামূলক বাস্তব ভিত্তিক পদ্ধতি। আমরা আবার পড়ি, দেখেন প্রকৃত গড় মুনাফা এবং স্বাভাবিক মুনাফার পার্থক্য নির্ণয় করে অতি মুনাফা বের করলেন, করার পর অতি মুনাফাকে নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করলেন। এটাই আপনার তো অতি মুনাফা ভিত্তিক পদ্ধতি। তাহলে আমরা এটা ডিটেলস ব্যাখ্যায় যাই, দেন তাহলে বুঝতে পারবেন আগেটার মতো। স্ক্রিনে কি দেখা যাচ্ছে দ্বিতীয়টা, এটার ব্যাখ্যা? একটু গাণিতিক বিষয় তো তাই একটু ঝামেলা হবে, এক স্ক্রিনে হয়তো দেখাইতে পারবো না। দেখা যাচ্ছে ভাই। দেখেন অতি মুনাফা ভিত্তিক পদ্ধতি, এখানের এই বিকল্প ব্যাখ্যাটা আমরা একটু পড়ি। দেখেন গাণিতিক বিষয়টা দেখি তাহলে আমরা সহজে বুঝতে পারবো। বছরের শুরুতে মূলধন ছিল 50 লক্ষ টাকা এবং শেষে ছিল 60 লক্ষ টাকা। এখন এই গড় মূলধনটা বের করবেন কিভাবে? বছরের শুরু এবং শেষের মূলধনকে যোগ করে 2 দিয়ে ভাগ করে, এটা হলো 55 লক্ষ টাকা। নিয়োজিত গড় মূলধনটা নির্ণয় করবেন এইভাবে। বুঝতে পারছেন এই অঙ্কটা? এতটুকু বুঝছেন সবাই? দেখেন অতি গড় মুনাফা পদ্ধতি কিভাবে বের করবেন, সুনামটা কিভাবে বের করবেন সেটার প্রথম ধাপ। এটা ক্লিয়ার? দেখেন তো সবাই গাণিতিকটা বোঝেন কিনা। ঠিক আছে? আচ্ছা এবার দ্বিতীয় ধাপটা দেখেন, প্রকৃত গড় মুনাফা নির্ণয়। বিগত কয়েক বছরের প্রকৃত যে নিট মুনাফা, ঠিক আছে, সেইটার যোগ করে আপনি 3 বছরেরটা যদি যোগ করেন তাহলে 3 দিয়ে ভাগ করে আপনি 6 লক্ষ টাকা বের করলেন। এটা হলো বিগত 3 বছরের মুনাফার থেকে আপনি গড় মুনাফা বের করলেন। তাহলে প্রকৃত গড় মুনাফা কিভাবে নির্ণয় করে আর নিয়োজিত গড় মূলধন কিভাবে বের করে, এই দুটো একটু দেখেন সবাই। একবার ইজি গাণিতিক মেথড দেখছেন? এগুলো যদি বারবার একটু পড়া যায়, বারবার একটু বোঝা যায়, খাতায় লেখা যায়, তাহলে এগুলো কিন্তু একবার ইজি। প্রয়োজনে আমরা আরো আরো কয়েকবার পড়বো এই অধ্যায়ে এই প্রশ্নটা। মুনাফা নির্ণয়ের পদ্ধতি 5টা পদ্ধতি। ঠিক আছে? স্বাভাবিকভাবে 5টা পদ্ধতি একসাথে আসলে আপনাকে এত গাণিতিক ব্যাখ্যা দিতে হবে না, নোটে যেটা আছে অতটুকু লিখলে হবে। আর যদি পৃথকভাবে আসে তাহলে একটু ব্যাখ্যায় যেতে হবে। তাহলে এই দুটো গেল। এবার 3 নম্বরে দেখেন, গড় মূলধনের উপর স্বাভাবিক মুনাফার হার প্রয়োগ করে নির্ণয় করতে হবে প্রতিষ্ঠানটির স্বাভাবিক মুনাফা কত হওয়া উচিত। এটা কিভাবে? দেখেন এই যে 55,000 টাকা গড় মূলধন ছিল, এই 55,000 টাকার উপরে আপনি বার্ষিক মুনাফার হার যদি প্রয়োগ করেন তাহলে যে 5,50,000 টাকা যেটা আসতেছে সেটা হচ্ছে স্বাভাবিক মুনাফা নির্ধারণ করলেন আপনি। ক্লিয়ার? এটা দেখেন তো 3 নম্বর স্টেপটা বোঝেন কিনা। আচ্ছা 3 নম্বর স্টেপটা যদি হয়ে যায় তাহলে অতি মুনাফা নির্ণয় করবেন কিভাবে? এবার দেখেন প্রকৃত গড় মুনাফা থেকে, প্রকৃত গড় মুনাফা কত আমি আবার দেখাই আপনাদের। এই যে প্রকৃত গড় মুনাফা কিন্তু ছিল কি, বিগত 3 বছর বা 4 বছর যে কোনো বছরের কয়েকটা বছর যোগ করে তাকে সেই সংখ্যা দিয়ে, বছরের সংখ্যা দিয়ে ভাগ করে যেটা হবে সেটা হচ্ছে প্রকৃত গড় মুনাফা। এই প্রকৃত গড় মুনাফা থেকে আপনি স্বাভাবিক মুনাফা যেটা নির্ধারণ করলেন, ঠিক আছে, সেটাকে আপনি বিয়োগ করলেন। বিয়োগ করলে যে 50,000 টাকা থাকলো সেটা হচ্ছে অতি মুনাফা নির্ণয় করে ফেললেন। বুঝতে পারছেন? প্রকৃত গড় মুনাফা যেটা হওয়ার কথা ছিল আর স্বাভাবিকভাবে যেটা হয়েছে সেটা দুটো বিয়োগ করে আপনি অতি মুনাফা নির্ণয় করলেন।
এতটুকু 50,000 টাকা, 50,000 টাকা আপনার মুনাফা হওয়ার কথা ছিল না, কিন্তু হয়েছে অতি মুনাফা। এখন সুনাম নির্ণয় করবেন কিভাবে? অতি মুনাফাকে আপনি নির্দিষ্ট বছর দিয়ে, আপনি কয় বছরের সুনাম বের করতে চান? মিনিমাম 1 বছরের তো হবে না, 1 বছরের তো স্বাভাবিকভাবে কারো বিক্রি বৃদ্ধি হতে পারে, বিক্রয় বাড়তেই পারে। আপনি যদি গড়ে 3 বছরের ধরে গুণ দেন, তাহলে 3 দিয়ে 50,000 কে গুণ দিলে 1,50,000 টাকা আসতেছে। ওই 1,50,000 টাকা হচ্ছে প্রতিষ্ঠানের সুনাম। তাহলে এই পদ্ধতিটার নাম কি একটু যদি দেখি, গড় অতি মুনাফা পদ্ধতিতে সুনাম মূল্যায়নের ধাপ। বুঝতে পারছেন? মানে এটা হলো সুপার প্রফিট। হ্যাঁ, এটা সুপার প্রফিট অতি মুনাফা পদ্ধতিতে মূল্য নির্ণয়ের, সুনাম মূল্যায়নের ধাপ। ঠিক আছে, আচ্ছা নোট আছে না? নোট থাকলে দেখেন। এবার 4 নাম্বারটা হচ্ছে দেখেন বার্ষিক পদ্ধতি। বার্ষিক পদ্ধতিটা জাস্ট এক্সাম্পলে চলে যায়, যদি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করে দেখেন। প্রথমে অতি গড় মুনাফা বা সুপার প্রফিট হিসাব করা হয়। সুপার প্রফিট কিভাবে হিসাব করেন তো বুঝলাম। তারপরে সময়কাল, যে আপনি আনুমানিক 5 বছর ধরলেন, সুনাম নির্ণয় করবেন একটা সময় ধরলেন যে 5 বছর, মানে সুনাম তো আসলে একদিনে হয় না, 5 বছর ধরলেন। ঠিক আছে, আপনি এটা এটা কিভাবে, এই সময়কালটা কিন্তু বিগত অতীত না, এটা কিন্তু ভবিষ্যতে। আপনি কতদিন ধরে এই সুনামটা অর্জন করতে পারেন, কোম্পানিটা বিক্রি করতেছেন, তাহলে যিনি কিনবেন তিনি তো ভবিষ্যতে কত বছর ধরে এই সুনাম ধরে রাখতে পারবেন, এটা একটা হিসাব করবেন, তাই না? হিসাব করলেই না হয় তিনি কোম্পানিটা কিনবেন। বিগত বছরে কি সুনাম ছিল সেটা তার কোনো লাভ নাই। লাভ আছে, কিন্তু যখন কিনবেন তখন তো সে ভবিষ্যতে সুনামও বিবেচনা করবেন। তার মানে আপনি ভবিষ্যতে 5 বছর ধরে যদি সুনাম অর্জন করতে পারেন, 5কে আপনি ধরলেন বছর। ঠিক আছে, আর মানে কত বছর আপনি নির্ধারণ করলেন, আর গড় মুনাফা আপনি নির্ধারণ করলেন। 3 নম্বরে হচ্ছে ডিসকাউন্ট রেট। দেখেন একই পরিমাণ টাকা অন্য কোথাও বিনিয়োগ করলে যে হারে সুদ পাওয়া যেত, ভালো করে ওটা কি বলেন তো? আপনি যে সুনাম কিনলেন, একটা কোম্পানির দাম 10 টাকা, আপনি কিনলেন সুনামের কারণে 15 টাকা দিয়ে কিনলেন, ওই 5 টাকা অন্য কোথাও বিনিয়োগ করলে যে হারে সুদ পাওয়া যেত, সেটাকে আপনাকে বিবেচনা করতে হবে যে আমি এই যে অতিরিক্ত সুনামটা কিনতেছি, সুনামটা তো আর কোনো অদৃশ্য জিনিস, এটা তো আর কোনো প্রোডাক্ট না। প্রোডাক্টের মূল্য আছে 10 টাকা, আপনি সুনাম দিয়ে কিনতেছেন 5 টাকা দিয়ে, তো ওই 5 টাকা আপনি অন্য কোথাও বিনিয়োগ করলে কত সুদ পেতেন, সেই সুদের হিসাবটাও কিন্তু আপনাকে করে দেখতে হবে এই সুনাম নির্ধারণের ক্ষেত্রে। ঠিক আছে, 3টা বিষয় গেল ধাপ। চতুর্থ ধাপ আছে দেখেন অ্যানুইটি টেবিল। এই অ্যানুইটি টেবিলটা কি? আপনাদের অ্যানুইটি টেবিলটা একটু বোঝাই। আচ্ছা, এখানে এখানে আছে বিষয়টা। দেখেন অ্যানুইটি টেবিল হলো একটা আর্থিক টেবিল যা নির্দিষ্ট সময়কাল বা নির্দিষ্ট সুদের হার ধারাবাহিকভাবে অর্থ প্রবাহের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় সহায়তা করে। একটা টেবিল মানে আমরা যেমন ওই যে আপনার যে কোনো বিভিন্ন টেবিল পরিসংখ্যানে অঙ্ক করার সময় টেবিল ব্যবহার করছিলাম না, এই ধরনের টেবিল, যেখানে যে টেবিলগুলো দেখে আমরা সহজেই বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারি। ঠিক আছে, সেটা এক ধরনের টেবিলের নাম হচ্ছে অ্যানুইটি টেবিল। সহজভাবে যদি আমরা বলি, অ্যানুইটি টেবিলের সাহায্যে বার্ষিকের নির্দিষ্ট অর্থ প্রবাহের মোট বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য আপনি বের করতে পারবেন। ঠিক আছে, এখন এই অ্যানুইটি টেবিল ব্যবহার করে আপনি বার্ষিক 1 টাকার বর্তমান মূল্য কত, কথা বুঝতে পারছেন? মানে এখন 1 টাকার ভবিষ্যতে 5 টাকার, ভবিষ্যতের যে 5 টাকা যেটা ধরলেন সেইটার বর্তমান মূল্য কত, এখন আপনি সেটা বের করে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা এই যে ধাপগুলো, এই ধাপগুলো পার করার পরে আপনি সুনামের মূল্য হিসাব করবেন। এখন কিভাবে করবেন সেটা একটু গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে আমরা দেখি। দেখেন এটা দেখেন, তাহলে বুঝতে পারবেন সহজে। এই বার্ষিক পদ্ধতিতে সুনাম নির্ণয়ের সূত্রটা হচ্ছে এইটা, এই সূত্রটা একটু বুঝে রাখেন। অতি গড় মুনাফা গুণ বার্ষিক 1 টাকার বর্তমান মূল্য। তাহলে অতি গড় মুনাফাটা কত? স্বাভাবিক মুনাফার তুলনায় প্রতিষ্ঠান যে অতিরিক্ত মুনাফা অর্জন করে সেটা হচ্ছে তার গড়টা হচ্ছে অতি গড় মুনাফা। ক্লিয়ার সংজ্ঞাটা? বার্ষিক 1 টাকার বর্তমান মূল্য কত? নির্দিষ্ট সুদের হারে বার্ষিক 1 টাকার যে বর্তমান মূল্য পাবে সেটাই হলো বার্ষিক 1 টাকার বর্তমান মূল্য। এই দুটা জিনিস বুঝতে পারছেন? প্রতিটা লাইন বাই লাইন আমরা আবার আরেকবার পড়বো যদি বুঝতে না পারেন। ঠিক আছে, আমাকে বলবেন যে ভাই এই বিষয়গুলো আবার একটু তাহলে আলোচনা করেন, কারণ ব্যবসায় পরিসংখ্যান বা সেকেন্ড সেমিস্টারের বইগুলো পড়তে গেলে আপনাকে অনেক কিছু বিবেচনা করে পড়তে হবে। আপনি শব্দ শব্দ মিলাইয়া মুখস্থ করলে অনেক প্রশ্ন লিখতে পারবেন না, এই জন্য বোঝার কোনো বিকল্প নাই। আচ্ছা এবার আমরা উদাহরণটা দেখি। দেখেন গড় মুনাফা কিভাবে বের করে কিন্তু বললাম, কিন্তু এর আগে গড় অতি মুনাফা 50,000 টাকা বের করলেন। এখানে ধরে নেন সময়কাল 5 বছর, ডিসকাউন্ট রেট 10%, অ্যানুইটি টেবিল অনুসারে 5 বছর 10% হারে 1 টাকার বর্তমান মূল্য। 5 বছর পরে 10% হারে 1 টাকার বর্তমান মূল্য কত হতে পারে? মানে বর্তমানের 1 টাকা 5 বছর পরে 3 টাকা 3.7908 টাকা হতে পারে। ঠিক আছে, সেটা বের করা অ্যানুইটি টেবিল থেকে, সেটা বের করে সুনামের বর্তমান মূল্যটা বের করবে কিভাবে? 50,000 কে 1 টাকার বর্তমান মূল্য দিয়ে গুণ দিছে।
সূত্রটা কই? এই যে 50,000 অতি গড় মুনাফাকে 1 টাকার বর্তমান মূল্য দিয়ে গুণ দিলে তাহলে যেটা বের হয়েছে সেটাই হচ্ছে সুনামের মূল্য। বুঝতে পারছেন? দেখেন, আচ্ছা, নতুন অনেকে জয়েন হয়েছে, নজরুল ভাই, শেখ জামাল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা অষ্টম, আমরা সেকেন্ড সেমিস্টারের উচ্চতর হিসাব বিজ্ঞান পড়তেছি, দ্বিতীয় অধ্যায় সুনাম নির্ণয়। ঠিক আছে, রাশেদ ভাই, মুজাহিদ ভাই, হাজার আপা আছেন, মতামত রাখেন। আমরা ক্লাস শেষ করে দিব, মতামত রাখেন শেষ 1 মিনিটে যে আমরা যেগুলো পড়লাম। একটা প্রশ্ন পড়ছি, অনেক সময় লাগছে। কথা হচ্ছে ভাই, অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ এদের বেস হ্যাঁ, যদি ভালো মতো না শেখা হয়, আর বিশেষ করে যে হ্যাঁ, নোটে অনেক সূত্র নাই, এই হ্যাঁ। স্বাভাবিক যে নোটটা হয়েছে, এই নোটে পুরোপুরি ভালো মার্ক আশা করা যাবে না, এবং সূত্র সহকারে উল্লেখ করে যদি এটা বোঝা যায় এবং লেখা যায়, তাহলে আশা করি ভালো মার্ক পাওয়া যাবে। আচ্ছা, সেজন্য এখানে এবার আমি আমার 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 কথা শুনেন, সেটা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে 2 প্রকার। আমি আপনাদের প্রশ্নটা একটু দেখাই। আচ্ছা দেখেন, সুনাম মূল্যায়নের পদ্ধতি সমূহ বর্ণনা করুন, এই প্রশ্নটা যদি আসে, এখন এইখানে আপনি 5টাতেই যদি গাণিতিক ব্যাখ্যা এবং সূত্রের প্রয়োগ করতে চান, তাহলে প্রশ্নটা ব্যাপকভাবে বড় হয়ে যাবে এবং প্রশ্নটা অনেকের পক্ষে লেখা সম্ভব হবে না। এই জন্য এই প্রশ্নটা আসলে আমি অন্তত এইভাবে লিখবো। তবে এর ভিতরে কিন্তু আমি সূত্রটা তো গাণিতিক ভাবে আমি দেখাইনি, কিন্তু সূত্রের সংজ্ঞাটা কিন্তু আমি ভিতরে দিছি, বুঝেন? এইভাবে লিখবো। এখন যদি প্রশ্নটার পৃথক পৃথক ভাবে আসে, ভালো করে বুঝেন, যদি আসে ভবিষ্যতের প্রত্যাশিত নিট মুনাফা পদ্ধতিতে সুনাম নির্ণয় কিভাবে করে দেখাও, তাহলে কিন্তু এতটুকু লিখলে হবে না। তাহলে কিভাবে লিখতে হবে? এই যে দেখেন, সুনাম মূল্যায়নের অতি মুনাফা ভিত্তিক পদ্ধতি সম্পর্কে লিখুন, এইভাবে যদি প্রশ্নটা আসে তাহলে আপনি কিভাবে লিখবেন? প্রত্যেকটা ধাপের বিবরণ দিলেন, 5টা ধাপের বিবরণ দিলেন, আবার উদাহরণের মাধ্যমে গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে আপনি বুঝাই দিলেন। রাশেদ ভাই, এবার ঠিক আছে কথাটা? জি ভাই, এইটাই চাচ্ছিলাম ভাই। এটা হলে আশা করি A+ মার্ক পাওয়ার আশা করা যাবে হ্যাঁ, আর কি। হ্যাঁ, ঠিক আছে। এখন এখন এই 5টাকে আপনি যদি এইভাবে লিখতে চান, তাহলে আপনি চিন্তা করেন যে 1 ঘন্টার বেশি লেগে যাবে আপনি বাকি প্রশ্নগুলো কিভাবে লিখবেন। এই জন্য আমি পরামর্শ দিব যে সুনাম মূল্যায়নের পদ্ধতি সমূহ বর্ণনা করুন, এই প্রশ্ন যদি এইভাবে আসে, স্বাভাবিকভাবে আসে, তাহলে 5টা পদ্ধতিকে আপনি এইভাবে সংক্ষেপে লিখবেন। যদি আপনার হাতে সময় থাকে তাহলে এখান থেকে নিয়ে আপনি কিছু অঙ্ক টঙ্ক পারলে আপনি করে দিলেন, প্রত্যেকটার ভিতরে ঢুকাই দিলেন। কিন্তু সবার উপরে এই জিনিসটা চাপাই দিব না। আমি সবাইকে বলবো যে আপনারা এইভাবে লেখেন, কারণ অনেকে ভাই খুব কর্মজীবী, অনেক ভাই বোন আছেন এখানে। ঠিক আছে রাশেদ ভাই, সবাই পারবে না, সবার জন্য এইভাবে যথেষ্ট। আর যদি পৃথক ভাবে আসে, দেখেন বার্ষিক পদ্ধতি আলাদাভাবে আসলে আপনাকে কিন্তু এইভাবে 7 নাম্বার দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু লিখতে হবে। মানে প্রত্যেকটা পদ্ধতি পৃথক পৃথক ভাবে আসলে পৃথক পৃথক ভাবে ব্যাখ্যা, ধাপ এবং উদাহরণ, গাণিতিক উদাহরণের মাধ্যমে একটা ক্যালকুলেশন করে আপনাকে দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে আপনি কিন্তু ফুল মার্কস পাবেন। জি ভাই, এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং তো এখানে কমপক্ষে 5টা ম্যাথ আসবে স্যার। পাঁচটা ম্যাথ মানে 5 আর 8 40 মার্ক। ভালো রেজাল্ট করতে গেলে হ্যাঁ, আপনাকে হ্যাঁ, 40 মার্ক করতেই হবে। ম্যাথ লাগবে। তারপরে হচ্ছিল হ্যাঁ, থিওরি। অবশ্যই। বুঝতে পারছেন? তাহলে হ্যাঁ, এখন হ্যাঁ, 40 মার্ক যদি আমার হ্যাঁ। 100 চলে আসে, তাহলে আমার ওই A+ মার্ক টাচ করা এটা কোনো ম্যাটারই না। এখন এই ম্যাথটা না, না, করতে গেলে ম্যাটারই না, হ্যাঁ। এইগুলো করতে গেলে আপনার পুরো ম্যাথের এই ফর্মুলা এবং নিয়ম কানুন এটা পুরোপুরি ভাবে জানতে হবে। এটি হলো হ্যাঁ, মূল রাইট, কথা। এগুলো জানতে হবে। হ্যাঁ, এখন শোনেন, এই প্রশ্নটা আসলে আপনি এইভাবে লিখবেন। আর যদি 5টা জিনিস থাকে, আমরা কিন্তু আজকে একের থেকে শুরু করে এই বার্ষিক পদ্ধতি পর্যন্ত আমরা একবার আলোচনা করলাম। আশা করি আমরা বুঝতে পারছি, ঠিক আছে? আর আমাদের কিন্তু এই 6 এবং 7 এটাও হয়ে গেল, এটা কিন্তু এখান থেকে পড়ি নাই, কিন্তু আমি ওই যে আমার যে ব্যাখ্যা অংশ আছে এই উচ্চতর হিসাব বিজ্ঞানে, সেখান থেকে পড়ছি। ঠিক শোনেন আছে। ভাই, কোন ভাই জানি কথা বলতেছিলেন, আলামিন ভাই। যেই ভাই কথা হ্যাঁ, বলতেন সেই ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আমরা একটা আলোচনা করে একটা বের করছিলাম, একটা সূত্র বের করছিলাম, বা একটা পড়ার একটা নির্দিষ্ট নিয়ম বের করছিলাম। সেই নিয়মটা হচ্ছে লিগা, প্রথমে হচ্ছে লিগা আমরা ওই যে অ্যাসাইনমেন্টে পাবো 20-এর ভিতরে ধরে নিলাম 15।
এরপর আমাদের পাস মার্ক হইতে লাগবে 25। আমরা এই 25 মার্ক পাইতে হইলে আমাদের মিনিমাম 35 মার্কের অ্যান্সার দিতে হবে। তাহলে আমরা প্রথমে সবগুলা ঘাটাঘাটি করে আগে 35 মার্কের অ্যান্সারের পর আমরা শেষ করব। শেষ করে যখন আমাদের নিশ্চিত হবে যে আমরা এখন 35 পাইতে পারি, তখন আমরা আরো কিছু ধরবো। আস্তে আস্তে এরকম আমরা ধাপে ধাপে মানে আরো এ প্লাসের দিকে ধাবিত হব। কিন্তু প্রথমে তো আমাদের টার্গেট থাকবে পাস করা। তারপর যদি সময় যদি থাকে, অবশ্যই আমরা এ প্লাসের জন্য চেষ্টা করব। কিন্তু বিষয়টা তো এরকম না যে আজকে রাত্রেই আমরা সব পড়া শেষ করে ফেলাবো, কোনো কিছুই বাকি রাখবো না। এগুলা সবগুলাই পড়া হবে আপনি ঠিক যেভাবে করে বলতেছেন সেভাবেই, কিন্তু ধাপে ধাপে। যেমন এই যে আমি এখন হচ্ছে গাড়িতে যাচ্ছি, এই যে ধুলা খাইতেছি, ঠিক আছে, আর হচ্ছে লেগে অটোতে যাচ্ছি, আর হচ্ছে ক্লাস করতেছি। আমার পক্ষে আসলে ওই করে ক্লাস পাইতে পারবো কিনা জানি না। তবে আগে যেটা বললাম প্ল্যানিং, যে ওই যে 15 পাইলাম আর এই জায়গায় 25 পাইলাম, এইটা পাওয়ার জন্য আমার যা করা দরকার অতটুকু আমি আগে করে নিই। পরে যদি সময় কুলায়, পরে আমরা 80 100 যে যা পারি, সেটার জন্য অনেক সময় আছে, সেটার জন্য আমরা ট্রাই করবো। আশা করি বুঝতে পারছেন। আমার কথা শেষ, আলামিন ভাই, এখন আপনি বলতে পারেন। ঠিক আছে, মুজাহিদ ভাই এবং রাশেদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ মতামত রাখার জন্য। আমরা বুঝতে পারলাম বিষয়টা। তাহলে আজকে রেখে দেবো এ পর্যন্তই। আমরা আজকে যে ক্লাসটা আলোচনা করলাম সেটার মাধ্যমে যদি আমরা 50% বুঝতে পারি, পরবর্তীতে এগুলো আবার পড়ার সময় আমরা বাকি 50% বুঝে ফেলবো ইনশাআল্লাহ। কি বলেন রাশেদ ভাই, মুজাহিদ ভাই, নজরুল ভাই? হ্যাঁ, ইনশাল্লাহ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি, ঠিক আছে। এখন শোনেন, আগামী ক্লাসের পরিকল্পনা কি আমাদের বলি। সেটা হচ্ছে এই অধ্যায়ে দুইটা জিনিস, একটা হচ্ছে শেয়ার মূল্যায়ন আর একটা হচ্ছে সুনাম মূল্যায়ন। ভালো করে মনে রেখেন। তা আমরা সুনাম মূল্যায়নে যা যা আসতে পারে আমরা মোটামুটি পড়ে ফেললাম, ঠিক আছে, গাণিতিক বিষয় বাদে। এখন আমরা শেয়ার মূল্যায়নটা পড়বো। শেয়ার মূল্যায়নের 3টা প্রশ্ন মোটামুটি আমাদের পড়তে হবে। সেই 3টা প্রশ্ন আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা পড়ার চেষ্টা করব। সুনাম মূল্যায়ন থেকে কোন, যেহেতু এই বছর সুনাম মূল্যায়ন থেকে প্রশ্ন আসছে বিগত বছরে 7ম ব্যাচে, কাজে আমাদের 8ম ব্যাচে এই শেয়ার মূল্যায়ন থেকে প্রশ্ন হতে পারে। আর 9ম ব্যাচে, আমাদের 8ম ব্যাচে শেয়ার মূল্যায়ন থেকে প্রশ্ন না হলে বা কোনো কারণবশত সুনাম মূল্যায়ন থেকে যদি আবার আসে, তাহলে 9ম ব্যাচের জন্য শেয়ার মূল্যায়ন খুবই ইম্পর্টেন্ট। এই জন্য শেয়ার মূল্যায়নের 3টা প্রশ্ন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা পড়বো। তাই এই পর্যন্তই, সবাইকে আল্লাহ ভালো রাখুক। কি বলেন, তাহলে রেখে দেবো? জি, আসসালামু আলাইকুম। আজকের মতো শেষ করেন। আসসালামু আলাইকুম। জি, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।